জামাত ক্ষমতায় এলে কেমন হাল হবে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচীর মতো প্রতিষ্ঠানগুলো? আপনাকে কি ভয়ে প্রশ্ন করব না নির্ভয়ে প্রশ্ন করব? শেখ সাহেবকে আমি বহু কিছু বলছি। আমি শেখ সাহেবকে বঙ্গবন্ধু মানি না। মাধ্যমে যে ট্রলের শিকার হলেন, চরিত্র হননের শিকার হলেন, আপনি কি মনে করেন আপনারা সবসময় ইনসাফ ন্যায়ের কথা বলেন, এটা কি ইনসাফ হয়েছে? আপনি উপস্থাপক হয়ে যদি ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে চান, মুহূর্তেই জুলাই হিরো বঙ্গবন্ধুর কথা বললে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নকারী হয়ে যেতে পারেন। শেখ সাহেবকে এবং আওয়ামী লীগকে যারা এখানে নিয়ে আসবে তারা ভারতের এজেন্ডায় বাস্তবায়ন করতে চায়। এর বাইরে তো আর কিছু না। আজকে জামায়াতের আমির তিনি বলেছেন শেখ মুজিবুর রহমান সাহেব সব যোগ্যতা এবং আন্তরিকতা দিয়ে চেষ্টা করেছেন। আমার বিজয় তো চিন্তাই করে নিয়ে গেছে ৭১ সালে ভারত। ১৬ ডিসেম্বর যখন নরেন্দ্র মোদী টুইট করে বলে এই বিজয় দিবস তার। ভারতের সাথেও পাকিস্তানের কয়েকটা ফ্রন্টে যুদ্ধ চলছিল বাংলাদেশ ছাড়াও, সেই যুদ্ধগুলোতে বিজয় হয়েছে 16 ডিসেম্বর। সে অডিও ক্লিপ গুলো কোথাকার? হিন্দি ভাষাভাষী। ২৪ সালে আমার রাস্তায় হিন্দি ভাষাভাষী লোক আছে কোত্থেকে? এবং সেটা হচ্ছে পুলিশের ড্রেস পরে। স্লোগান হচ্ছে যে মুক্তিযুদ্ধের মার্কা দাড়িপাল্লা মার্কা, স্বাধীনতার মার্কা দাড়িপাল্লা মার্কা। মানে ইতিহাসটা কি এইরকম একটা? জামাত ইসলাম অখণ্ড পাকিস্তান যেটা চাইছে সেটা তার রাজনৈতিক ভুল ছিল, কিন্তু তাকে এই রাজনৈতিক ভুলের জন্য অন্য সবকিছুর সাথে কোনো মানুষের বিচার না করে তাকে আপনি বলতে পারেন না সে মানবতা বিরোধী অপরাধ। তখন যারা জীবন্ত সাক্ষী ছিল এবং এখন যারা বেঁচে আছেন তারা এটা ভালো করেই জানেন। তো মুক্তিযুদ্ধের সময় যারা জীবন্ত সাক্ষী ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন এবং এখনো যারা বেঁচে আছেন, তারা আসলে সবাই একরকম ইতিহাস বলে আর জামাত অন্যরকম ইতিহাস কেন বলে? ইন্ডিয়ার চোখে চোখ রেখে আমরা বলতে পারি পানি দাও, না হলে আমরা তিস্তা ব্যারেজ দিয়ে দেবো। আমরা ইন্ডিয়ার চোখে চোখ রেখে বলতে পারি যে ইনশাল্লাহ আগামীতে যে সরকারই আসুক আমরা কোথায়, রাজশাহীতে আমরা কিন্তু ব্যারেজ দিচ্ছি। সো হাতিকে কেন আপনার মারতে? তাহলে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বললে আপনার জীবন হুমকির শুরু, তাই তো? জাবের যার কথা আপনি বলছেন তিনিও বলছেন এবং তাকে ক্রস ফায়ার দেওয়া যেন না হয় সেজন্য তাকে বলছেন, মানে দেশেই আছেন ক্রস ফায়ার দেওয়ার কথা বলছেন। ইশতেহারে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছে জামাতে ইসলাম। সেই ইতিহাসে মুক্তিযুদ্ধে জামাতকে কি গণহত্যার সহযোগী হিসেবেই তুলে ধরা হবে, নাকি নতুন বন্দোবস্তে নিষ্পাপ বা বীরের ভূমিকায় দেখানো হবে জামাতকে? শরিয়া বাদ দিয়ে কেমন করে কোন দিন কায়েমের প্রতিশ্রুতি দিচ্ছে জামাত, যাতে নিশ্চিত হবে জান্নাত? ইসলামে নারীর শীর্ষ নেতৃত্ব জায়েজ না, তাই জামাতের আমির হতে পারবেন না কোনো নারী, কিন্তু নারীর নেতৃত্ব মেনে রাজনীতি করা জায়েজ, যেটি খালেদা জিয়ার নেতৃত্বে করেছিল জামাত। জামাত ক্ষমতায় এলে কেমন হাল হবে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচীর মতো প্রতিষ্ঠানগুলোর? এসব নিয়ে আলোচনায় স্বপ্নধারা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি, এই সময়ের আলোচিত বক্তা ব্যারিস্টার শাহরিয়ার কবির। ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। আপনাকে স্বাগত। আপনার মাধ্যমে টিভি সমস্ত দর্শকদের সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক ধন্যবাদ, আপনি সময় দিচ্ছেন। আপনি এই সময়ের খুবই আলোচিত, প্রভাবশালী, জনপ্রিয় বক্তা। আহ, ফলে মানে আপনার সাথে কথা বলতে পারাটা সৌভাগ্যের। আপনি মানে সেই যে ওই একটা ঘটনা হলো না আপনার, মানে প্রভাবশালী বক্তা এই অর্থে বলছি, যখন যমুনা টিভিতে সেই আপনার আলোচিত মানে ভাইরাল একটা আলোচনা বা তর্কযুদ্ধ হলো যমুনা টিভির সঞ্চালক রোকসানা আঞ্জুমান নিকোল, এবং তার প্রেক্ষিতে তাকে নানান রকম ট্রলের শিকার হতে হলো, নারী হিসেবে চরিত্র হননও হলো তার, এবং প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট যারা জামাতের পক্ষে কাজ করেন তারা হুমকি দিলেন যে তাকে যেন যমুনাতে রাখা না হয়, এবং বাস্তবতা দেখা যাচ্ছে তিনি আসলে শোটার সঞ্চালনা করছেন না। ফলে এই মানে বাস্তবতা মাথায় রেখে আপনাকে কি ভয়ে প্রশ্ন করব না নির্ভয়ে প্রশ্ন করব? প্রথম কথা হচ্ছে বোন, আমি হচ্ছি মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে। তো প্রভাবশালী বললে এটা কোনোভাবে আমার সাথে যায় না। আর নির্ভয়ে ভয় ভয় ডর বলে কিছু থাকবে, একমাত্র আল্লাহকে ছাড়া পৃথিবীতে কাউকে ভয় করবো না। তো আপনিও আমাকে ভয় করবেন না, আমিও আপনাকে, কিন্তু আমি আপনাকে সম্মান করব। আর যে উদাহরণটা দিলেন সেটা উত্তরটা সময় মতো আপনি দিলেই আমি সময় উত্তরটা দিয়ে দিই। দেন উত্তরটা, এখানে কি কোনো উত্তর আছে বলে দেন। হ্যাঁ, অবশ্যই উত্তর আছে। উত্তরটা হচ্ছে জীবনের প্রথম টক শো ছিল আমার খালেদ মহিউদ্দিনের সাথে। তখন টক শো করি। হুম। তো আপনি টেস্টও খেলেননি, ওয়ানডেও খেলেননি, হঠাৎ করে T20 খেলতে গেলেন এবং কমেন্ট দেখে একটা কথা বের হয়ে গেল, কিন্তু যে কথাটা আমার বলা উচিত হয়নি, এটা অনেক জায়গায় বলছি। আমার really sorry। ঠিক নিকোলের অনুষ্ঠানে আপনার একটা মতামত থাকতেই পারে। আপনি একজনকে কি বলতে পারেন, বঙ্গবন্ধু বলতে পারেন, আর একজন বঙ্গবন্ধু নাও বলতে পারেন, কিন্তু আপনি এটা বলতে পারবেন না যে আমি বঙ্গবন্ধু বলছি অথবা আপনাকেও বঙ্গবন্ধু বলতে হবে। দ্যাট ওয়াজ মাই অবজেকশন। নিকোলের অনুষ্ঠানে আই ওয়াজ দেয়ার। আমি তাকে প্রথমে বলে নিচ্ছি যে না, আপনাকে তো বঙ্গবন্ধু বলবেন, আমার না। কিন্তু উনি যখন তাকে বললেন যে এটা বিজয়ের মাস, আপনি বঙ্গবন্ধুকে এইভাবে বলতে পারেন না, হুম। that- উনি বিশ্বাসঘাতক বলতে পারেন না, মানে বিশ্বাসঘাতক বলার প্রতিবাদ করেছিলেন। হ্যাঁ, হোয়াট এভার, বিশ্বাসঘাতক বলে আমি
শেখ শেখ সাহেবকে আমি বহু কিছু বলছি। আমি শেখ সাহেবকে বঙ্গবন্ধু মানি না। আমি শেখ সাহেবকে জাতির পিতা বলে যারা, তাদেরকে আমি বলি তারা যে নেভার ওন দিস কান্ট্রি। শেখ সাহেব নিজে এই দেশটাকে ইন্ডিয়া, দ্যাট ওয়াজ মাই পয়েন্ট, দ্যাট ইজ মাই পয়েন্ট। যে মুজিববাদ বলে যে বাদ, সেটা আমাদের দেশকে হায়দ্রাবাদ বানাতে চেয়েছে। এবং ৭২ থেকে ৭৫ 7 দফা থেকে 25 দফা প্রতিটা চুক্তি সেই কারণে। সে কারণে আপনার পছন্দ না হতে পারে, আমার পছন্দ হতে পারে, হ্যাঁ আপনার এক্সপ্রেশন সেটা বলতে পারে, কিন্তু ইউ ক্যান নট সে সামথিং। আর ইকলের ব্যাপারটা হচ্ছে যে সে তাকে যমুনা, তারপর আমি আর যমুনা যায়নি। তো আমার কথা হলো যে আপনি যেটা বলবেন সেটা আপনি উপস্থাপক হিসাবে যে আপনি বলতেই পারেন, কিন্তু সেটা আপনার মতামত, নিশ্চয়ই। কিন্তু আরেকজনের মতামতকেও আপনার রেসপেক্ট করতে পারেন। করতে হবে, ট্রলের নিশ্চয়ই। কথা বলতে, হুম। ট্রলের কথাটা না, ওই ওটার পর্বতে যমুনা টিভি আর করতে ডাকেও নি আমাদের, হুম। তাহলে আমরাই বেশি শিকার হলাম। অন্য সব টিভি ডাকে, ওই টিভি ডাকে না, তাহলে ওই ইকলের কারণে ডাকে না। সো এটাও জনগণের ডাকা উচিত যে টিভি মানে মিডিয়া যে নিরপেক্ষ এখনো তা না। সেখানে হয়তো আপনি যান না, জামাতের অনেকেই যান। না আমি জানলাম, আমাকে খোদ আপনাকে ডাকেই ডাকেন নি। না। আচ্ছা, কিন্তু ডাকে না, তিনি এখন আমাকে প্রোগ্রামটাও করছেন না এবং ধরেন যে না, নিকল করছে, তারপর একটা সামাজিক করছে। যোগাযোগ মাধ্যমে যে ট্রলের শিকার হলেন, চরিত্র হননের শিকার হলেন, আপনি কি মনে করেন আপনারা সবসময় ইনসাফ ন্যায়ের কথা বলেন, এটা কি ইনসাফ হয়েছে? না, আমার কাছে তা না। একটা কথা হলো আপনি একটা লোককে ডেকে নিয়ে যে অপমান করতে পারেন, এটা কি ইনসাফ হয়েছে? মানে তার না না, ক্ষেত্রে আপনি এটা ঠিক একটা আছে। উপস্থাপকের হিসাবে আমি একটা না, জিনিস বলি, আপনি এটা এখানে একটা অপ্রিয় তর্ক হয়েছে। এই তর্কটুকু না হলে সুন্দর লাগতো হয়তো বা শোভন হতো। কিন্তু অপ্রিয় তর্ক। হুম, যখন হচ্ছে তারপরে যে ট্রল না, বা আপনি যদি মানে চরিত্র ভারতীয় এজেন্ডা, না, অপ্রিয় তর্ক একটা আলাদা জিনিস, আর ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের জিনিস আলাদা। আপনি উপস্থাপক হয়ে যদি ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে চান, আপনি আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করতে চান, সেটা কি জুলাই এই অভ্যুত্থানের সাথে, বিপ্লবের সাথে বেইমানি না? যখন আপনাকে আমি প্রথম দিনই যা বলতেছি, আপনাকে সালাম, ঘরে ঘরে আপনার মতো মেয়ে জন্ম নেওয়া উচিত। কারণ সেই দিনে আপনি সাহস করে যখন বলতেন পানি লাগবে পানি, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ইন্ট্রোডাকশন, এন্ড দ্যাটস হাউ আই, মানে তাকে আমি এইভাবে প্রশংসা করেই শুরু করি। তো সেইখানে আপনি তো নিজেই বলতেছেন মুগ্ধর পানির কথা বলে যে আওয়ামী লীগ এদেশের রাজনীতি এদেশের জন্য অপ্রাসঙ্গিক। আপনি হঠাৎ করে তাকে প্রাসঙ্গিক করতে চাচ্ছেন কেন? জি। তার মানে মুহূর্তেই জুলাই হিরো বঙ্গবন্ধুর কথা বললে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নকারী হয়ে যেতে পারেন। না, বঙ্গবন্ধুর কথা, হ্যাঁ, আপনি যখন বঙ্গবন্ধুর কথা, হ্যাঁ, শেখ সাহেবকে এবং আওয়ামী লীগকে যারা এখানে নিয়ে আসবে তারা ভারতের এজেন্ডায় বাস্তবায়ন করতে চায়। এর বাইরে তো আর কিছু না। আজকে জামায়াতের আমির তিনি বলেছেন শেখ মুজিবুর রহমান সাহেব সব যোগ্যতা এবং আন্তরিকতা দিয়ে চেষ্টা করেছেন। তিনিও মানে এই কথাটুকু খুব নেতিবাচক না, বেশ প্রশংসা সুরেই তিনি বললেন এবং তারপরে জিয়াউর রহমানের প্রসঙ্গ এনেছেন। মানে তিনি তো বলেছেন তার সব যোগ্যতা এবং আন্তরিকতা দিয়ে তিনি চেষ্টা করেছেন। এটা তার পারসেপশন। তিনি আমিরে কি জামাতের ভারতীয় সাথে, আধিপত্যবাদ করছেন না, না? আমি আপনাকে বলতে, সে যদি যদি আমিরে জামাত এই কথা বলে থাকেন, সেটা তার পার্সোনাল ওপিনিয়ন। আমি এখনো বলতেছি যে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আমি তো জামাতের হুম, মুখপাত্র না, জামাত না। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যা কিছু শেখ সাহেব করতে ৭২ থেকে ৭৫ না ৬৫ সাল থেকে, হুম। সেটা ভারতের প্রেসক্রিপশনে করছে আমাদেরকে করদ্রষ্ট বানানোর জন্য। তো হি নেভার এভার, মানে সে কোন রকম রেসপেক্ট ডিজার্ভ করে না আচ্ছা, সেই তাহলে এই দেশে। যে জামাতের আমির যে দিচ্ছেন রেসপেক্টটুকু, এটা কি দিল্লির এজেন্ডা বাস্তবায়নে? সেটা না, দিল্লির না, সেটা আমিরের ব্যক্তিগত ব্যাপার, দিল্লির কথা না। কথা হচ্ছে যে আমিরের জামাত কি আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন? সেদিন যখন বলা হয়েছে যে আপনি বিজয়ের মাসে, আমার বিজয় তো ছিনতাই করে নিয়ে গেছে ৭১ সালে ভারত। ১৬ ডিসেম্বর যখন নরেন্দ্র মোদী টুইট করে বলে এই বিজয় দিবস তার, তখন আপনি বিজয় বলেন কিভাবে? আমার বিজয় তো ৭১ সালে আমি একটা মানচিত্র পাইছি, একটা পতাকা পাইছি। হুম। আমি প্রকৃত বিজয়টা পাইছি আচ্ছা, ২৪। ব্যারিস্টার শাহরিয়ার কবির, এ নিয়ে আপনার সাথে আসলে আমি খুব আলোচনায় যাব না, কারণ অনেকগুলো বিষয় আছে। তারপরেও একটু বলি যে এই যে বিষয়ে একটা ব্যাখ্যা যেটা আসে, সেটাতে আপনারা কেন কনভিন্সড হন না? এটা একটু জানা প্রয়োজন মনে হয় যে এই সময় একই মানে ভারতের সাথেও পাকিস্তানের কয়েকটা ফ্রন্টে যুদ্ধ চলছিল বাংলাদেশ ছাড়াও। সেই সেই যুদ্ধগুলোতে বিজয় হয়েছে ১৬ই ডিসেম্বর। ফলে তারা যদি এটা তাদেরও বিজয় দিবস, ধরেন আপনার জন্মদিন মানে আমারও জন্মদিন, যদি এভাবে আমরা পালন করি তাহলে কি কোনো সমস্যা আছে? মানে ওই একই দিনে যদি এরকম হয়ে থাকে তাহলে কি কোনো সমস্যা আছে? কেন সমস্যা? কোনো সমস্যা নেই। এটা খুবই ভালো হতো যদি কয়েকটা ফ্রন্টে যুদ্ধ। হুম, ফ্রন্ট যে কয়টায় যুদ্ধ হচ্ছে সবই হচ্ছে ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তানে। প্রথম কথাটা শোনেন যে ৭১ সালে যখন ডিসেম্বর মাসে আমরা যেটা বলি যে নভেম্বর থেকে তো সরাসরি যুদ্ধ শুরু হলো কার সাথে? ইন্ডিয়ার সাথে পাকিস্তানের। কারণ ইন্ডিয়া সেখানে যুদ্ধে অংশগ্রহণ করবে। আমাদের এখানে কোনো সমস্যা নাই। কিন্তু ইন্ডিয়া আমাদেরকে সাহায্যকারী যে হিসাবে আসলো না?
সাহায্যকারী হিসেবে আসলো। ধরে নেন ওয়েস্ট ফ্রন্টে হচ্ছে ইন্ডিয়া জিতলো, হুম। কিন্তু 16ই ডিসেম্বর আমার স্যারেন্ডার অনুষ্ঠানে আমার এই যে এমএজি ওসমানী নাই কেন? আমার যে অস্থায়ী যে সরকার ছিল সে সরকারের কোনো প্রতিনিধি সেখানে সাইন করলেন না কেন? সো এই কারণের জন্য বলছি, তারা যদি সাইন করতো, তারা যদি বলতো যে না আমরা শ্রদ্ধার সাথে বাংলাদেশের স্বাধীনতাকে স্মরণ করি এবং অমুক স্থানে এই পাকিস্তান পরাজিত হয়েছিল সেটাকেও আমরা আমাদের বিজয় দিবস মানি। সো বিজয় দিবস মানে তারা আমার 16ই ডিসেম্বরকে কেন করবো? কারণ তারা তো অনেক ফ্রন্টে আগেই বিজয় হয়েছে। 12 তারিখ অনেক জায়গায় পাকিস্তান সারেন্ডার করছে, সে 12 তারিখ বলতে পারতো। হুম। 16 তারিখে তো আমাদের পাকিস্তান বাংলাদেশেও তো 16 তারিখের পরেও অনেক জায়গায় বিজয় এসেছে, আবার আগেও অনেক জায়গা মুক্ত হয়েছে। বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশের বিভিন্ন। মুক্ত হওয়া আর সারেন্ডার হওয়া, আপনি অফিসিয়ালি সারেন্ডার হলেন তো 16 তারিখে হুম, হুম। রেসকোর্স ময়দানে, এবং অফিসিয়ালি সারেন্ডারটা হলেন কার কাছে? অরোরার কাছে না, নিয়াজি অরোরার কাছে হলেন। সো অফিসিয়ালি যে আমি যে ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার দ্যাট ওয়াজ সাইন অন 16 ডিসেম্বর। সো আপনি তাহলে 16 ডিসেম্বর আমার স্বাধীনতা, আমার বিজয় দিবস, এটা তো ইন্ডিয়ান না। ইন্ডিয়া যদি বলে যে অমুক জায়গায় হয়েছে কাশ্মীরে, যান 65 সালে, তারা 65 সালের যে বিজয় বা হার তারা যে বলছেন যে তারাও যুদ্ধ করেছেন, তাদেরও শহীদ হয়েছেন ওই যুদ্ধে, ফলে তারা এই বিজয়ের কৃতিত্ব তারা নিতে পারেন না, মানে তারা বলতে না, পারেন না আমরাও বিজয় লাভ করেছি। হ্যাঁ, আপনি যদি ভারতে কৃতিত্ব দিতে চান, যদি সে এসে আমাকে সাহায্য করছে, সে তো মিজোরামকে সাহায্য করেনি, হায়দ্রাবাদকে সাহায্য করেনি, কাশ্মীরকে সাহায্য করেনি, হঠাৎ বাংলাদেশকে সাহায্য করার এত ভালোবাসা ইন্ডিয়ার উদয় হলো কেন? হুম। আপনি আমাকে বলেন 1948 সালে মিজোরাম যখন কনস্টিটিউশন পাস করলো, তারপর জোর করে দিয়ে মিজোরামে ঢুকে গেল। হায়দ্রাবাদ একটা স্বাধীন সার্বভৌমত্ব প্রিন্সেস স্টেট, সেখানে জোর করে ঢুকে গেল, এবং সেখানে আপনি কি অস্ত্রের ভাষায় ঢুকে গেলেন। আপনি সিকিমকে দখল করলেন। বাংলাদেশ সিকিমকে দখল করছে কিন্তু 74 সালে। তো বাংলাদেশকেও তো দখল করার চিন্তা ছিল, সৈন্য তো চলে যায়নি ইন্ডিয়া। 16 তারিখে বিজয় দিবসের পর কি সৈন্য চলে গেছে? লুটপাট করলো কে দেশে? মেজর জলিলকে কে অ্যারেস্ট করলো? তারপরে তো শেখ মুজিবুর রহমানের আহ্বানে সরে গেছে তো ভারতের সৈন্যরা, চলে গেছে। আর এটাও বোধহয় আপনি ওই ইয়ারটা পড়েন, জ্যাকব সাহেবের বইটা পড়েন, ওখানে লেখা আছে শেখ মুজিবুর রহমান চাইছিল সৈন্য আরো থাকুক, বরং ইউনাইটেড নেশন আর আমেরিকা বলছিল আমরা রিকগনিশন দিব না, আমরা ফুড সাপ্লাই দিব না যদি এই সৈন্য না সরে। সো জ্যাকব যদি সত্যি কথা বলে থাকে তাহলে সত্য, আর জ্যাকব যদি মিথ্যা কথা বলে থাকে, আজকে শেখ মুজিবুর ইন্দিরা গান্ধীকে বঙ্গবন্ধু গিয়ে বলেছিলেন, সেটি একদম মানে ওই সময় রেকর্ডেড, যে আপনি আপনার সৈন্য কি চান, তখন সৈন্য সরানোর কথাই বলেছিলেন। যাই হোক, আমি এই প্রশ্নে আসি না, এটা যেমন সত্য, তার সাথে আরেকটা সত্য হচ্ছে 25 বছর চুক্তি সই করার পরে এবং 7 দফা চুক্তি সই করার পরে, দাসত্ব চুক্তি সই করার পরেই কিন্তু সৈন্য সরানো হয়েছিল। এবং আপনি জানেন কিনা জানি না, রক্ষী বাহিনীতে কিন্তু ইন্ডিয়ান সৈন্য ছিল, 75 সাল পর্যন্ত ইন্ডিয়ান সৈন্য ছিল। আপনি সে কথাকে 24-এ ইন্ডিয়ান সোলজার রাষ্ট্র না, আমাদের এই 57 জন বিডিআর কে ইন্ডিয়ান সৈন্য এসে মেরে ফেলে দিল না। 57 জন একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে 2009 সালে ইন্ডিয়ান সৈন্য আসলো কিভাবে? এগুলো কেন বলেন না? আপনারা কেন বলেন না? ইন্ডিয়ান 24 সৈন্য সালে এসে, আচ্ছা বিডিআর বিদ্রোহ, সেটি আবার আলাদা হ্যাঁ, ব্যাপার। বিডিআর বিস্তারিত সেখানে যে যার স্বামী মারা গেছে সে স্টেটমেন্ট দিচ্ছে, তা এর চেয়ে বেশি তার কিছু দরকার নাই। আপনি রামপুরাতে যে অডিও ক্লিপ গুলো, সে অডিও ক্লিপ গুলো কোথাকার? হিন্দি ভাষাভাষী। 24 সালে আমার রাস্তায় হিন্দি ভাষাভাষী লোক আছে কোত্থেকে? এবং সেটা হচ্ছে পুলিশের ড্রেস পরে। সেটা কেন আমরা বলি না? তাহলে আওয়ামী লীগ যখনই এই দেশে থাকে তখনই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকে না? তাহলে তাকে কেন আপনি প্রাসঙ্গিক করবেন? তো এটা তো আপনি তখন ওটা রেকর্ডেড, এটা তো রেকর্ডেড, তাই না? এটাও তো রেকর্ডেড। কিন্তু কোন ইন্ডিয়ান সৈন্য আসলো সেটি তো কখনোই রেকর্ডেড হলো না, কেউ তো বললো না, এই কমিশনও তো বলতে পারলো না ইন্ডিয়ান সৈন্য কারা আসছে। কোন সৈন্যতা মানে ওই বললো না? বিডিআর গুম কমিশন কেন? বিডিআর কমিশনে বলেনি যে ইন্ডিয়ান এসে এখানে হত্যা করছে? কারা আপনি আসছে, ভালো করে কে পড়েন। আসছেন, মানে এটা কি বলছে, আপনি যদি পড়েন। না, আপনি যদি বলেন কে না, আপনি আবার আরেক দিকে নিয়ে যাচ্ছেন। প্রথম কথা আপনার ছিল যে শেখ সাহেবের আহ্বানে সোলজার চলে গেছিল, আর আমি যখন আপনাকে চ্যালেঞ্জ করলাম রক্ষী বাহিনীর মধ্যে ইন্ডিয়ান সোলজার ছিল। শোনেন, আমার শ্বশুর এই স্বাধীন বাংলা আগরতলা হচ্ছে ওয়ান অফ দ্য অফিসার, হি ওয়াজ দ্য মেজর দ্যাট টাইম। আর তার সাক্ষাৎকার আমি একটা নিব, তার বয়স হয়ে গেছে 92 বছর, আমি নিয়ে দেখাবো। এবং সে নিজে সেই সময় আর্মির একজন মেজর থাকা অবস্থায় বাংলাদেশের রক্ষী বাহিনীতেও ইন্ডিয়ান সোলজার ছিল। আর আপনি বললেন যে বিডিআর এর 57 জন অফিসারকে হত্যা করছে, এটা কি আপনি ইন্ডিয়ান সোলজারের সাথে সম্পৃক্ত, এটা কি আপনি অস্বীকার করতে চান? আমি তো অস্বীকার যদি করার আপনি অবস্থানে নাই। রিপোর্ট না, আপনি একটু আগে বললেন না কে করেছিল না। আমরা বাংলাদেশকে ধারণ করলে আপনাকে এটা স্বীকার করতে হবে যে আমার অফিসারকে ইন্ডিয়া যেভাবে হত্যা করে গেছে, এবং রিপোর্টে যখন ইন্ডিয়া বলছে যে ইন্ডিয়ার সৈন্য ছিল, দ্যাটস এনাফ ফর আস। এখন বাকি কাজটা ট্রাইব্যুনাল করবে।
বাকি কাজটা কে করবে? ট্রাইব না ওই করবে। যে স্বীকার করতে হবে আসলে সেই স্বীকারের জায়গায় এক সেই একজন এক স্বীকার এক না করলে অবস্থায় আপনি আছে। স্বাধীনতাকে ওন করেন না, না? না আমি মানে আপনার ওই স্বাধীনতাকে ওন ওই যে করব। সেই যে যমুনার বিতর্ক নিয়ে কথা শুরু হলো না যে সেখানে আপনি একটা বিশ্বাস করতে পারেন উনি একটা বিশ্বাস করতে পারেন, এখন আপনি এটা বিশ্বাস করেন উনি এটা হ্যাঁ, বিশ্বাস করেন না বলে স্বাধীনতাকে না ওন করেন, কিন্তু এটা কথা কি হলো না, স্বাধীনতা সার্বভৌমত্ব কিন্তু দুজনেই বিশ্বাস করি। আমি আপনি দুজনেই, নাহলে কিন্তু এই টক শোতে বসবোই না আমরা, নিশ্চয়ই। তাই না? এখন আপনি প্রশ্ন তো হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করবেন অবশ্যই এবং এখন সেনাবাহিনী সবার উপরে, এখন প্রশ্ন হচ্ছে সেনাবাহিনী যে সবার উপরে। আপনারা বলছেন মানে আপনি যেহেতু মুক্তিযুদ্ধের প্রসঙ্গটা নিয়ে শুরুই হলো অষ্টম ভাগে আপনাদের ইশতেহারে মানে জামাতের ইশতেহারে বলা হচ্ছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আপনারা তুলে ধরার প্রতিশ্রুতি দিচ্ছেন, সেখানে আসলে জামাতকে কোন ভূমিকায় মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসে জামাতের অবস্থান কি থাকবে? আচ্ছা, আজকে দেখেন বিএনপির ইয়াতেও ইস্তাহারেও কিন্তু বলা হয়েছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা। হুম, সো বিএনপি এবং জামাতের দুজনের এই একই অবস্থান, তাহলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা কি হয়েছে, সঠিক ইতিহাস জাতির সামনে জানানো হয়নি, বরং মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি করছে। সো যদি জানাতে হয় জামাতের ইতিহাসটা কিরকম, সেটা ভবিষ্যতের উপর ছেড়ে দেন। আমি এর আগেও আপনাদের বলছি, বহু জায়গায় বলছি, জামাত ইসলাম অখণ্ড পাকিস্তান যেটা চাইছে সেটা তার রাজনৈতিক ভুল ছিল, কিন্তু তাকে এই রাজনৈতিক ভুলের জন্য অন্য সবকিছুর সাথে কোনো মানুষের বিচার না করে তাকে আপনি বলতে পারেন না সে মানবতা বিরোধী অপরাধ। এই জায়গাতেই আমার অবজেকশন, অন্য জায়গায় কোনো অবজেকশন নেই। সো আমাদের ইতিহাসটা সবার জন্য এক হওয়া উচিত এবং এটা নিয়ে আর ভবিষ্যতে রাজনীতি করা বা কমার্শিয়ালাইজেশন করা, একটা সম্মানের জায়গাকে ভুলণ্ঠিত করা কারোই উচিত না। জি। ব্যারিস্টার সাহেব কবির এই যে মানে আজকে যখন জামাতের আমিরের কথা শুনছিলাম তিনি যে ওই যে মানে মুক্তিযুদ্ধের প্রসঙ্গে জিয়াউর রহমান এবং শেখ মুজিবুর রহমানের ভূমিকার কথা বলছিলেন আগে পরের কথা সেখানে তিনি বলছেন যে মুক্তিযুদ্ধের পরে সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হবে বৈষম্য থাকবে না। বাংলাদেশ হবার পর 4.5 বছর আওয়ামী লীগ সুযোগ পেয়েছিল কি করেছিল কি করে নাই তখন যারা জীবন্ত সাক্ষী ছিল এবং এখন যারা বেঁচে আছেন তারা এটা ভালো করেই জানেন। তো মুক্তিযুদ্ধের সময় যারা জীবন্ত সাক্ষী ছিলেন মুক্তিযোদ্ধা ছিলেন এবং এখনো যারা বেঁচে আছেন তারা আসলে সবাই একরকম ইতিহাস বলে আর জামাত অন্যরকম ইতিহাস কেন বলে? আম মানে সেটা এটা নিয়ে আপনার সাথে সেদিনও একটু কথা হচ্ছিল। তারপরেও একটু আবার একটু জানি। জি। 72 থেকে 75 সাল পর্যন্ত 20,000 মুক্তিযোদ্ধাকে কেন মেরে ফেলে দিলেন? সিরাজ শিকদার তো মুক্তিযোদ্ধা, মেরে ফেলে দিলেন কেন? আওয়ামী লীগকে এই প্রশ্নে এই কাঠগড়ায় কে দাঁড় করাবে? আচ্ছা, তারপরে জিয়াউর রহমান হত্যার আজ পর্যন্ত বিচার হয়নি, আপনি বোধহয় জানেন। হুম, জিয়াউর রহমান হত্যার আজ পর্যন্ত ফরমালি বিচার হয়নি এবং জিয়াউর রহমান হত্যার পরে যতগুলো আর্মি অফিসারকে ফাঁসি দেওয়া হয়েছে অল আর ফ্রিডম ফাইটার। সো একটা নির্দিষ্ট দেশ, তার পরিকল্পনা, প্রকৃত ইতিহাস, আমাদের স্বাধীনতা, আবার বলতেছি আমাদের স্বাধীনতা আজকে 54 বছর পর যখন বলা হয় যে স্বাধীনতার ইতিহাস প্রকৃত হয়নি যারা বেঁচে আছে, কারণ 20 বছর যার বয়স ছিল বা 15 বছর যার বয়স ছিল, আজকে 54 আর 15 কত 69 বছর বয়স। হুম। তো সুতরাং যারা এখনো জীবিত আছে, এই যে বললাম আমার শ্বশুরের মতো কিংবদন্তি, তাদের কাছ থেকে শুনতে হবে যে 72 থেকে 75 সালে কেন লক্ষ লক্ষ লোক না খেয়ে মারা গেল, কেন আমার বাসন্তী জাল পড়লো, কেন শেখ হাসিনা যখন ইন্ডিয়াকে বলতে যা দিয়েছি কোনোদিন ভুলবে না, তখন কেন আমার বোনকে কাঁটাতারের বেলায় ঝুলতে হলো, এটা মনে হয় আমাদের সবারই মনে আছে। সো ইতিহাসকে যদি সঠিকভাবে লিখতে হয় তাহলে লিখতে হবে যে আজকে 24-এর অভ্যুত্থানের সময় যে ভারতের আধিপত্যবাদের বিরোধিতা যে জামাত ইসলাম করেছিলেন, দ্যাট ওয়াজ দ্য রাইট স্টেপ। আমাদের প্রকৃত স্বাধীনতা ভারত কোনোদিন আমাদেরকে দেয়নি। 7 দফা এবং 25 দফার মাধ্যমে একটা গোলামির জিনজির পড়াইছে এবং এটা দেখতে পায় না যারা কাঠের চশমা পড়েছে। কিন্তু আমি বুঝলাম না মানে ওই সময় জামাতের ভূমিকা কি ছিল? জাস্ট অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিল এবং অখণ্ড পাকিস্তানের পক্ষে যেটা ছিল এতটুকুই মানে হ্যাঁ, এটাই হচ্ছে জামাতের ইতিহাস সঠিক ইতিহাসের মধ্যে থাকবে। হ্যাঁ, এটাই হচ্ছে জামাতের ইতিহাসের এতটুকুনি তাদের রাজনৈতিক ভুল ছিল, যেটা হচ্ছে অখণ্ড পাকিস্তান। কিন্তু তারা কেন অখণ্ড পাকিস্তান চাইছিল? ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। তারা যেমন ক্যাবিনেট মিশন প্ল্যানকে সমর্থন করেছিল ঠিক 47 সালের আগে, ঠিক একই কাজে 71 সালে করেছিল। আর আমরা একটা খণ্ড খণ্ড দেখি। আওয়ামী লীগ তো দুই দিকেই ছিল। আওয়ামী লীগ মালেক সরকারের মন্ত্রিসভায় আওয়ামী লীগ ছিল, আবার স্বাধীনতার পক্ষেও ছিল। আর শেখ সাহেব নিজেই জানতে নয় শেখ সাহেব কি চাইছে, মুক্তিযুদ্ধ চাইছে কিনা। তো শেখ সাহেব স্বায়ত্তশাসন চাইছিল, জামাত ইসলামও স্বায়ত্তশাসন চাইছিল। তো শেখ সাহেব আর জামাত ইসলামের মধ্যে একই প্ল্যাটফর্ম ছিল, কারণ বাংলাদেশ জামাত ইসলাম ও পুরো পাকিস্তানের স্বায়ত্তশাসন ব্যারিস্টার চাইছিল। সাহেব কবির আমিও মানে আইনের ছাত্রী, ফলে যখন ক্লাসরুমে পড়তাম তখন আমার শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর বোরহানউদ্দিন খান তিনি একটা কৌতুক বলেছিলেন। কৌতুকটা এরকম ছিল যে যদি আপনার দুয়ে দুয়ে কত হয় এটা নিয়ে যদি একটা
পর্যালোচনা চালানো হয়, তো গণিতবিদ বলবেন 2 এ 2 4 হয়। তারপর মানে পদার্থবিজ্ঞানীর কাছে গেলে তিনিও মিলিয়ে দেবেন, ইতিহাসবিদের কাছে গেলে, দার্শনিকের কাছে গেলে সবাই 2 এ 2 4 মিলিয়ে দেবেন। আইনজীবীর কাছে যদি যান তাহলে আপনাকে জিজ্ঞাসা করবে কত লাগবে, কত বানাতে হবে। অতএব আপনারা আসলে সব বাড়িয়ে দিতে পারবেন। না 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 বোন, আপনিও আইনের ছাত্রী, আর হুম, আমার আমার সৌভাগ্যটা কি, আমি বাংলাদেশে পলিটিক্যাল সায়েন্স করছি। হুম, হুম, আমার বাবা যখন আমাকে বললো আমি ব্যারিস্টারি পড়ার কথা, তখন আমার বাবা বললো না, সব ব্যারিস্টাররা প্রথমে হয় দর্শন, না হলে পলিটিক্স, না হলে হিস্ট্রি পড়ছে। তুমি আগে পলিটিক্স পড়ো, তারপর বিলাত যে ল পড়ো। হুম, সো আমি এই বাংলাদেশে পলিটিক্স পড়তে, বিলাতে যে আমাকে যখন শেখানো হলো, তখন শেখানো হলো 2 এ 2 4ই হবে। এটাই হচ্ছে লয়ারের এথিক্স। 5 বললে সে মামলা নিবে না, সে মামলা ফেরত দিয়ে দিবা, কারণ ইট ইজ নট ইয়োর জব টু মেক ইট ফাইন। আর আমি যেটা বললাম, আপনি একটু দয়া করে দেখে নিন, ঢালি সাহেবের সাথে, বাংলাদেশ ছাত্রমৈত্রীর প্রথম জেনারেল সেক্রেটারি, তার সাথে আমি হুম, একটা টক শোয়ে গিয়েছিলাম। হুম, হুম, সেখানে সে নিজেই এই কথাটা নিজেই বলছে, এবং আমি তখন বলছি যে আপনি হচ্ছে মানে আজকের সমাজের জন্য সাহসী সন্তান। এটা বোধহয় 2 সপ্তাহ আগে হয়েছে। ডালি সাহেবের সাথে আমি গিয়েছিলাম বোধহয়, ওটা বাংলা ভিশন না, আর একটা টিভিতে। সো আই উইল সেন্ড ইট টু ইউ। আর সমস্ত বইগুলো লেখা আছে। সে স্বায়ত্তশাসন চেয়েছিল। তাজউদ্দিন আহমেদ বলছে সে স্বাধীনতার ঘোষণা দেয়নি। একে খন্দকার বলছে সে স্বাধীনতার ঘোষণা দেয়নি। সে অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিল 25 তারিখ রাত পর্যন্ত। তাহলে 25 তারিখ রাত পর্যন্ত যে লোকটা অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চায়, সে আর যাই হোক আমি আসলে বাংলাদেশের জি, স্বাধীনতা চায়নি। সেটি আপনি বঙ্গবন্ধুর ভূমিকার কথা বলছেন, তো সেটির কথা না। আমি আসলে বলছিলাম যে জামাতকে আপনারা কোন জায়গায়, মানে ইতিহাস সত্য জামাতে ইতিহাসে, বলি আমি তো, ওই তো জামাত সত্য হচ্ছে ভারত ইতিহাসে আপনারা জাতীয়তাবাদী কোথায় দেখাবেন? যেমন দল, ধরেন জামাতের অখণ্ড সেই পাকিস্তানের পক্ষে। ডাক্তার খালিদুজ্জামান, যিনি 17 মানে তার আলোচনায় আসছেন, তিনি নিজেকে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচয় দিয়ে আলোচনায় আসা। তিনি তার মিছিলে দেখা যাচ্ছে স্লোগান হচ্ছে যে মুক্তিযুদ্ধের মার্কা দাড়িপাল্লা মার্কা, স্বাধীনতার মার্কা দাড়িপাল্লা মার্কা। মানে ইতিহাসটা কি এইরকম একটা দিকে যাবে? আমি এটার বিষয়ে কমেন্ট করতে রাজি না। এটা খালিকুজ্জামান যদি করে থাকে, স্বাধীনতার মার্কা দাঁড়িপাল্লার মার্কা। স্বাধীনতার প্রতীকটা হচ্ছে ইনসাফের প্রতীক, আর দাঁড়িপাল্লা জামাতের পাল্লা। দাঁড়িপাল্লা এই প্রতীকটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফের প্রতীক। হুম, হুম, সো এই প্রতীকটা আপনারও দা, আমারও দা। এটা জামাত ইসলাম তার কি রাজনৈতিক লোগো হিসাবে ইউজ করে। যেমন আমাদের সুপ্রিম কোর্টে, আপনি খেয়াল করছেন দাঁড়িপাল্লা দেওয়া হুম, আছে হুম। শাপলার মাঝখানে। সো আমি এখন কি বলবো, যে দাঁড়িপাল্লাটা সুপ্রিম কোর্টের এই লোগোটা ইনসাফের লোগো, মানে কি ন্যায় বিচার করা হবে একটা সমাজের ন্যায়। আমাদের বৈষম্যর বিরুদ্ধে তো 71 সালে যুদ্ধ হয়েছে, পশ্চিম পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে তো। আপনি 24 সালেরটাও কি বৈষম্যের বিরুদ্ধে, দুইটা একই কিন্তু। তখনও হইতে নিজস্ব সরকারের বিরুদ্ধে, এখনো হইতে নিজস্ব সরকারের বিরুদ্ধে। তখনও নিজস্ব সরকার তার নিজের দেশের মানুষের উপর গুলি চালাইছে, হাসিনাও তার নিজের দেশের মানুষের উপরে মরণাস্ত্র দিয়ে গুলি চালাইছে। সো 71 আর 24 এই দুটাকে আলাদা করার কিছু নাই। 71 আর 24 দুটা একটা কিন্তু কয়েনের সেখান এপিঠ। থেকে একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের জন্ম হলো, আর 24-এ স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের কোনো জন্ম হলো না। না, স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র বাংলাদেশই রইল। আপনি একটা পতাকার মানচিত্র পাইছিলেন, স্বাধীনতা সার্বভৌমত্ব পাননি, যেটা 24-এ পাইলেন। কি হলো স্বাধীনতা 24-এ পাওয়ার সার্বভৌমত্ব পরে? কি পাইলে হলো আপনি আসলে? ইন্ডিয়ার 24-এ পাওয়ার পরে কি হলো? কি পরিবর্তন হলো? 24-এ পাওয়ার পরে কি হলো সেটা দেখেন, যে বৈষম্য আমার দূর দেশে হলো? ইনসাফ আসলো? ইনসাফ আসলো কি আসলো না, যদি এটা আপনি বলেন, তাহলে দুইটা জিনিস আপনাকে মনে করি যে 24-এ পর কি কি হলো। যেমন আপনি বলেন 24-এ পর প্রথম হলো, রাষ্ট্রে যারা টাকা নিয়ে ইন্ডিয়াতে চলে গেছে তারা আর যেতে পারে। দ্বিতীয় কথা হলো, আমার দেশ থেকে মানুষকে হত্যা করে ইন্ডিয়া আশ্রয় দেয়। ইন্ডিয়া যে কথা বলতো আমার দেশ তালেবান হয়ে যাচ্ছে, আসলে তালেবানের সৃষ্টিকর্তা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়ার চোখে চোখ রেখে আমরা বলতে পারি পানি দাও, না হলে আমরা তিস্তা ব্যারেজ দিয়ে দেবো। আমরা ইন্ডিয়ার চোখে চোখ রেখে বলতে পারি যে ইনশাল্লাহ আগামীতে যে সরকারই আসুক, আমরা কোথায়, রাজশাহীতে আমরা কিন্তু ব্যারেজ দিচ্ছি, তোমার ফারাক্কার জন্য আমি আর ওয়েট করতেছি না। আমরা সেই দেশ যারা আমরা কি করলাম, আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা পাকিস্তান, টার্কির সাথে আমরা আমাদের চুক্তি সই করলাম, কি সামরিক চুক্তি। সো এই জিনিসগুলো যারা দেখতে পারে না, তারাই মনে করে যে না, ভারত, আমরা তো কোনো কিছুই লাভ করিনি। এবং হাদির রক্ত দিয়ে আমরা প্রমাণ করেছি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এটা ভুলুণ্ঠিত করার জন্য ইন্ডিয়াই যথেষ্ট। আর যার শত্রু ইন্ডিয়া, তার আর অন্য কোন শত্রু লাগে না। আর যার হাদির বন্ধু রক্ত দিয়ে ইন্ডিয়া, কিভাবে প্রমাণ হয়ে গেল যে স্বাধীনতা সার্বভৌমত্ব ইন্ডিয়া? মানে তদন্ত যা বলছে, মানে পুলিশের তদন্তে যা আসলো তা তো সেটা বলে না। আর কোন তদন্তে বের হলো যে হাদির রক্তে মানে ইন্ডিয়ার? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি কোন তদন্ত রিপোর্ট পড়ছেন সেটা আমি জানি না। হাদি হচ্ছে কি, একটা ইনকলাব মঞ্চ, একটা সাংস্কৃতিক আন্দোলন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটা সাংস্কৃতিক আন্দোলন। সো হাদিকে কেন আপনার মারতে?
তাহলে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বললে আপনার জীবন হুমকির শুরু, তাই তো? না ইন্ডিয়ার So, বিরুদ্ধে না, হাদি বর্তমান সরকারের বিরুদ্ধে বলেছে, হাদি আওয়ামী লীগের বিরুদ্ধে না বলেছে, না বিএনপির বিরুদ্ধে বলছে, জামাতের বিরুদ্ধে না, বলেছে। হাদির সাংস্কৃতিক বিপ্লবটা কিসের ছিল? আধিপত্যবাদের বিরুদ্ধে। আপনি যদি দেখেন আজকে সরকারের কথা বলছে, আজকে সরকারটা আজকেও তো আমার ভাইয়ের হলো, গুলিবিদ্ধ হলো না? কিন্তু হাদিকে যে মেরে ফেলে দিল সে কে? সে কোন দেশে আছে? সে তো ইন্ডিয়া আছে। এই বিষয়ে তো আপনার বোধহয় কোনো সন্দেহ নাই, কারণ ওই রিপোর্টটা থেকেও দেখা যাচ্ছে, তাই না? মানে আমি জানি না, রিপোর্টটা থেকেও এটা নাম এটা দেখা আমি জানি না, যাচ্ছে। কারণ ইনকিলাব মঞ্চ কিন্তু এটা মানে না। ইনকিলাব মঞ্চ বলছে দেশেই আছে, তারা বলছেন, এবং তাকে সরকার তাকে বাঁচাতে সাহায্য করছে। আপনারাই হত্যাকাণ্ড ঘটিয়ে আপনারাই এটাকে নির্বাচন পেছাতে এটাকে ইস্যু করছেন, এটি বলেছেন হাদির ভাই। এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনি যদি স্ট্যাটাস গুলোও দেখেন, না, হাদির ভাই বোধহয় আমার সাথে বোধহয় ২-৩টা জায়গায় কোথাও গেছি এবং আমি এই ধরনের কোনো কথা শুনিনি ভাই। এটা মিডিয়াতে হঠাৎ করে শুনি। না হঠাৎ আমি করে হাদির না, ভাই উনি বক্তব্যে মানে সামনে আপনার মাইক্রোফোন হাদির দিয়ে ভাই জনসভার মতো অবস্থানে তিনি বলেছেন। দাঁড়ায় বক্তব্য দিচ্ছেন। হাদির জানাজা যখন দাঁড়ায় থেকে আমি ওখানে জানাজায় প্রথম লাইনে দাঁড়ায় থেকে যখন জানাজা পড়ছি, তখন কিন্তু সাবেক ওই বক্তৃতায় কি বলছে? গোলামি না আজাদি। সমস্ত মানুষ চিৎকার করে প্রাণ খুলে বলছে আজাদি আজাদি। আমি যদি স্বাধীনতা সার্বভৌমত্ব পাই তাহলে আজাদি কেন চিৎকার করে বললাম? কেন আপনার কথা যদি তাহলে কি আমরা বিএনপি থেকে আজাদি চাই? জামাত থেকে আজাদি চাই? না, আজাদি চাই কোথায় থেকে? ভারতীয় আধিপত্যবাদ থেকে। তো এটাকে মিসডিবেট করার কোনো সুযোগ নাই। ওই আর আপনি যেটা বললেন একটু আগে, উকিলে মানে লয়ের ছাত্রী আপনি, ওই জন্য আপনি এটাকে ৪ থেকে ৫ না বাড়াতে ৪ থেকে চাচ্ছেন। ৫ না, আমি জাস্ট বক্তব্যগুলো রেফার আমি করছি। ৪ থাকতে আমি চাই বোন। ব্যারিস্টার শাহরিয়ার কবির, আমি বক্তব্যগুলো রেফার করছি। আপনি ফাতিমা তাসনিম না, অবশ্যই ফাতিমা এটা তাসনিম আপনার। জুমার ফেসবুক পোস্টে যান, সেখানেও তিনি বলছেন যে বাংলাদেশেই আছে, আপনারা এটাকে লুকানোর চেষ্টা করছেন। আমি এখন কোট করতে চাইলে আমি খুঁজে বের করতে পারবো। ওটা বলতে পারে তারা, কিন্তু আমরা যেটা বলতেছি তারপরে পুলিশ থেকে ধরেন জাবের, যার কথা আপনি বলছেন, তিনিও বলছেন, এবং তাকে ক্রস ফায়ার দেওয়া যেন না হয় সেজন্য তাকে বলছেন, মানে দেশেই আছেন, ক্রস ফায়ার দেওয়ার কথা বলছেন। হাদির ভাই আলোচনায় বলে গেছেন যে আপনারাই হত্যা করিয়েছেন, আবার আপনারাই এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল বা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র মানে করছেন। এই হাদির ভাই বলছে জামাত ইসলাম করছে এরকম কোনো না কথা? এরকম না, আমি যা বলছি সেরকমটা বলেছেন। আচ্ছা, আমি এরকম কোনো কিছু, কারণ হাদির ভাই জামাত ইসলামের সব জায়গায় যাচ্ছে আসতেছে, সো এরকম কথা বলার কিছু, নির্বাচন পিছানোর জন্য হাদিকে খুন করা হয়েছে তা না। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে বলছে তাকে কি করা হয়েছে? হত্যার হুমকি দেওয়া হয়েছে। হত্যার হুমকি না, আই এম দ্য ফার্স্ট ম্যান, গভর্নমেন্ট যাকে গানম্যান দিচ্ছে কেন? প্রকাশ্যে যখন ইন্ডিয়ান আমাকে হত্যা করার হুমকি দিল, তাহলে এটা মেনে নিয়েই বোধহয় থাকতে হবে, নাহলে দেশ ছেড়ে আপনার মতো পরবাসে থাকতে হবে। পরপারেই পাঠিয়ে দিচ্ছেন আমাকে। না, পরবাসে, এটা আচ্ছা, ভুল, বাংলায় সেজন্য বললাম পরবাসে, হ্যাঁ সঙ্গে সঙ্গে কারেক্ট করে। আচ্ছা, আমি মানে খুঁজছিলাম যে কি বলেছেন সেটা দেখার চেষ্টা করছিলাম। এবং তারপরে অবশ্য ওসমান হাদিকে সহকারী যুক্তরাজ্যের সহকারী হাই কমিশনে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই নিচে সেটা সে একসেপ্টও করেনি হ্যাঁ, এখন হ্যাঁ, পর্যন্ত, সেটা বোধহয় আপনি জানেন। হ্যাঁ সেটা কিন্তু মানে ওই বক্তব্যগুলো আপনি চাইলে আমি আপনাকে পাঠিয়েও দিতে পারবো। আমি এর আগেও এই বিভিন্ন ইনশাল্লাহ অনুষ্ঠানে আপনি পাঠিয়ে দেন, ইনশাল্লাহ আমার না জানা সবাই সবকিছু জি জানতে জি পারবো না। জি হ্যাঁ, কিন্তু ওরা মানে ইনকিলাব মঞ্চ বেকার খুব তো অনেক কিছু আছে, স্পষ্টভাবে, কিন্তু এটাও মেনে নিতে হবে, ইনকলাব মঞ্চের সাথে সাথে আমরা সারা দেশের মানুষ বলতেছি, যে বারবার বলেছি যে কোন দিক থেকে গেছে, আপনি বোধহয় সাইরেরটাও দেখছেন। হ্যাঁ হ্যাঁ সাইর নিজেই বলছে যে কোন দিক থেকে গেছে। তাহলে সাইর যদি ভুল হয় তাহলে সাইরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, আর সাইর যদি ইনকলাব মঞ্চ ঠিক হয় তাহলে একদিন সরকার পেয়ে যাওয়ার কথা। আর সরকার যদি না পেয়ে থাকে তাহলে ইন্ডিয়া যদি তাদেরকে আশ্রয় দেয়, হাসিনাকে যেমন আশ্রয় দিচ্ছে, তো প্রতিটা খুনিকেই তো আশ্রয় দিচ্ছে না? কোন আপনি খুনিকে বলছিলেন, আশ্রয় আমি দেয়? আপনাকে কথাটা জিজ্ঞাসা করছিলাম যে আপনি যদি বলছেন যে প্রমাণ করেছে যে আধিপত্যবাদের বিরুদ্ধে